এইগুলো নার্চার করা হয়েছে, মানে লালন পালন করা হয়েছে এবং হতে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধারার পলিটিক্সটা কন্টিনিউ করতে দেবে কিনা। একটা দল যাবে, একটা দল আসবে, সেই দল যাবে, আরেক দল আসবে, কিন্তু পলিটিক্সের যে গুণগত পরিবর্তন সেটা সম্ভব নয়। দেখুন, এটা না একটা বিরাট সম্ভাবনা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই কারণে আমি বারবার একই কথা বলি যে ডক্টর ইউনূস সরকার যদি মাত্র দুটো জায়গা মানুষকে একটু স্বস্তি দিতে পারতো, তাহলে কিন্তু এই ওভারঅল সংস্কারগুলো নিয়ে, পলিটিক্স সংস্কার, দলের সংস্কার, রাজনীতিবিদদের সংস্কার, ক্ষমতায় যারা যাবেন তাদের সংস্কার, এই সকল কিছু নিয়ে আমরা আলাপ করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখন বেশিরভাগ শো বা বেশিরভাগ লেখালেখি বা বেশিরভাগ পলিটিক্যাল টকের বিষয় হয়ে দাঁড়ায় উত্তরাতে এক যুগল কোপাকুপির শিকার হয়েছেন, আবার দেখা যাবে কি মোহাম্মদপুরে বাড়িতে ডাকাতি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে চাই। আমাদের আলোচনা আসলে এগুলো নিয়ে হওয়ার কথা ছিল না। হ্যাঁ, একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে বা রাজনীতি থেকে এখন আপাতত নীরব আছে, তারাও যে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভাবলে খুব ভুল হবে। তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার যে ধরনের রাজনৈতিক মন মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেগুলি কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে মানসিকতা, যে রাজনীতি মানে পয়সা, যেটা আমরা বলছিলাম, পয়সা এবং ক্ষমতা। বলে আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল কি করে। আমরা বলি যে তিনি পুলিশ প্রশাসন ব্যবহার করেছেন, রাতে ভোট করেছেন, ব্যালট বাক্স স্টাফিং করেছেন, ইত্যাদি ইত্যাদি। না, তিনি মানুষের ভেতরের যে ইডগুলো আছে, খারাপ দিকগুলো আছে, লোভ, ঘৃণা, হিংসা, ধ্বংস, নির্মূল, এই যে মানুষের ভেতরে ইবলিসের যেই লক্ষণগুলো আছে সেগুলোকে উনি উস্কে দিয়েছেন, মানুষের ইডকে উস্কে দিয়েছেন। কিরকম? উনি সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের এমন অবিশ্বাস্য অঙ্কে বেতন বাড়িয়েছেন, এমন অবিশ্বাস্য ভাবে তাদের ঘুষের জন্য একদম উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, তাদেরকে কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে আনেন নাই। একইভাবে তিনি অন্যান্য প্রশাসনের যারা অন্যান্য জায়গায় কাজ করছে প্রত্যেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তিনি মানুষের ভেতরে লোভকে উস্কে দিয়েছেন, তিনি মানুষের ভেতরে ভেদ বা বিভাজন ভীষণ ভাবে তৈরি করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ, এই পক্ষ বিপক্ষ, রাজাকারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এগুলো কিন্তু সমাজে 15 বছর আগে এভাবে ছিল না। এগুলোকে তিনি বিভাজনকে উস্কে দিয়েছেন। সো এভাবেই তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন, ক্ষমতায় থেকেছেন এবং মানুষকে শোষণ করেছেন। এখন এই রিয়েলাইজেশন গুলো যদি আমাদের মধ্যে এখনো না আসে, তাহলে কিন্তু আমাদের সাফার করতে হবে। প্রশাসনকে কিন্তু আপনি সহজে জবাবদিহিতায় আনতে পারবেন না, তাদের চাকরির নেচারটাই এমন, চাকরি বিধি এমন, এবং তারা এত শক্ত একটা ক্ল্যান যে তাদেরকে আপনি আসলে বিভাজন করে বা তাদেরকে শাস্তি দিয়ে আপনি তাদেরকে আওতায় আনা খুব কঠিন। সাফার করে কিন্তু রাজনীতিবিদরা। 1/11 এর সাফারিংও রাজনীতিবিদদের উপরেই গেছে, 15 বছরের যে সাফারিং সেটাও রাজনীতিবিদদের উপরেই গেছে। আগামীতে যদি কোনো অঘটন ঘটে সেটার চাপও কিন্তু রাজনীতিবিদদের উপরেই যাবে। সো রাজনীতিবিদরা যদি সচেতন না হন, তারা অতীতেও মূল্য দিয়েছেন, ভবিষ্যতেও মূল্য দেবেন। জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগ কি, এটা আসলে বাইরের মানুষও জেনে গেছে, ইন্টারন্যাশনালি জেনে গেছে। আমরা বলি যে আওয়ামী লীগের রাজনীতিতে একটা শেষ পেরেক মেরে দেওয়া হয়েছে এই প্রতিবেদনটি, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এরপরও কিন্তু আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো পরিবর্তন নেই। এবং সংবাদ সংস্থা বিবিসি একটি নিউজ করেছে যে আওয়ামী লীগের লোকজন এখনো ভারতের উপর নির্ভর করছে যে তারা কিছু একটা করবে। এক্ষেত্রে বেরিয়ে কি এই দলটি আর আসবে না? আমি খুব বিস্ময় নিয়ে লক্ষ্য করছি, যখন ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয় তখন আওয়ামী লীগের সেখানকার যারা প্রবাসী আওয়ামী লীগ করেন তারা সকলে মোদির নাম ধরে স্লোগান দিচ্ছিলেন, স্বাগত জানাচ্ছিলেন। লজ্জাজনক। ট্রাম্পের যখন ইলেকশন সামনে, তখন শেখ হাসিনা নিজে টেলিফোনে ইনস্ট্রাকশন দিচ্ছেন ট্রাম্পের পোস্টার ক্যারি করো, এবং তখন যদি কোনো হামলা হয় তাহলে আমরা সেটা বহির্বিশ্বে দেখাতে পারবো যে ট্রাম্পের এগেইনস্টে ইউনূস সরকার। তো আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ভিন দেশের মাটিতে তৃতীয় আরেক দেশের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেই তৃতীয় দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে তাকে স্লোগান দিতে হয়। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে
ট্রাম্পের ইলেকশনের আগে ট্রাম্পের পোস্টার, ট্রাম্পের ফেস্টুন নিয়ে সেখানে আগুন দিয়ে নিজ দেশের সরকারের ঘাড়ে দোষ চাপাতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে নিজের দেশের রাজনীতি আওয়ামী লীগ হারিয়েছে অনেক আগে। কেবলই মানুষ থেকে দূরে সরে যাওয়া এবং দূরে সরে যাওয়া। অনেকেই আমাকে প্রশ্ন করতেন, আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে উপস্থিত থাকতাম, বিশেষ করে 18 নির্বাচনের পরে এবং 24-এর নির্বাচনের আগে আগে অনেকেই আমাকে প্রশ্ন করতেন বেশ তাচ্ছিল্য নিয়ে, কারণ মিডিয়া হাউসগুলো আপনি জানেন যে পুরোপুরি আওয়ামী দখলে ছিল, এখন আপনারা কি করবেন? তো তখন আমি উত্তর দিতাম যে একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতিবিদ হয়ে ওঠেন মানুষের ভালোবাসা নিয়ে, এবং মানুষের ভালোবাসা যতদিন তার সঙ্গে থাকে ততদিনই তিনি রাজনীতিবিদ, তারপরে আসলে তারা রাজনীতিবিদ থাকা হয় না। সে কারণে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি কিন্তু পলিটিশিয়ান হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে তার মৃত্যু 2014-ই হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু 14-তেই হয়ে গেছে। এরপরে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, ক্যাডার বাহিনী, মাসল, মানি, এগুলো দিয়ে একটা নেক্সাস, একটা আনহোলি নেক্সাস, যেটা 10 বছর 15 বছর ধরে হয়তো কাজ করে গেছে। মাফিয়া গ্যাং বললে আমরা মাফিয়া বলতাম, মাফিয়া গ্যাং এর মতো একটা দুষ্ট চক্র কাজ করেছে। কিন্তু এখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না, মানুষের কোনো সমর্থন ছিল না। সো দল হিসেবে আওয়ামী লীগ বলেন কিংবা রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনা এবং তার সভাসদ পারিষদ যারা ছিলেন তাদের কথা বলেন, এনারা কিন্তু কেউ আর পরের দিকে পলিটিশিয়ান ছিলেন না। আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপি কিন্তু দীর্ঘ 15 বছর আর 111-এর 2 বছর 17 বছর ক্ষমতার বাইরে ছিল, কিন্তু দলটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের যে পরীক্ষা দেওয়ার সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, তিনি হয়তো ক্ষমতায় যান নাই, তিনি হয়তো প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি এমন একটি আসন নিজের তৈরি করেছেন যে আগামী 1000 বছরেও বাংলাদেশের ইতিহাস যখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেটি একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে, রনির কথাতে এসছে, সেটি হলো জিয়াউর রহমানই সম্ভবত একমাত্র ব্যক্তি এই বাংলাদেশে যাকে আমরা রাষ্ট্রনায়ক বলতে পারি। সরকার প্রধান আর রাষ্ট্রনায়ক এক জিনিস নয়, কিন্তু জিয়াউর রহমান তার ভূমিকার কারণে রাষ্ট্রনায়ক হতে পেরেছিলেন। আর খালেদা জিয়াকে যারা আমরা খুব কাছ থেকে দেখেছি, দীর্ঘদিন ধরে দেখছি, তারা জানি তার আপোষহীনতা। আরেকটি বিষয় সবচেয়ে যেটা আমাকে বেশি আকৃষ্ট করে সেটা হলো প্রো কান্ট্রি একটা মানুষ, ভীষণ, মানে রাজনীতিবিদদের মধ্যে এরকম দেশপ্রেমিক মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমার প্রশ্ন হলো, বিএনপি এখন কি সেই রাজনীতিতে আছে? দেখুন, গত 15 বছর বিএনপি না টিকে থাকার রাজনীতি করতে বাধ্য হয়েছে। গত 15 বছর আপনি বিএনপি করেন, এই কথাটি যখন প্রকাশিত, তার মানে হচ্ছে মামলা হামলা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এলাকায় থাকা, এলাকায় ব্যবসা বাণিজ্য চালানো, সবকিছু আপনার জন্য অসম্ভব। সো আপনাকে যে কোনো ভাবে টিকে থাকতে হবে, এবং এই টিকে থাকার রাজনীতিতে তারা উত্তীর্ণ হয়েছে বলেই কিন্তু বিএনপিকে ইন্টিগ্রেটেড রাখা গেছে, বিএনপিকে ভাঙা যায়নি, যেটা আওয়ামী লীগের বিরাট একটা দুঃখের জায়গা ছিল। আমি বিশ্বাস করি যে বিএনপির মোটা দাগের কিছু তো বিচ্যুতি থাকবেই, না হলে এত লোক 3000 লোক বহিষ্কার হয় কি করে? তার মানে বিচ্যুতি কিছু আছে, অফকোর্স আছে, কিন্তু সেটাই মূল ধারাকে রিপ্রেজেন্ট করে না। মূল ধারা, আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে দল যতদিন আছে এই দল বিচ্যুত হবে না। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা কাছ থেকে দেখেছেন, ওনার যে কথাটা রনি বলছিলেন যে আমরা পলিটিক্যালি কারেক্ট ইনকারেক্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পলিটিক্যালি কারেক্ট ইনকারেক্ট নিয়ে খুব বেশি ভাবিত ছিলেন বলে মনে হয় না। তিনি যা বিশ্বাস করতেন তাই বলতেন, তাই করতেন। এটা পলিটিক্যালি অনেকের কাছে ইনকারেক্ট মনে হতেও পারে। ফর এক্সাম্পল, অনেকে বলতে পারে 14 সালের নির্বাচনে গেলে তো বিরোধী দলে বড় আসনে থাকতেই পারতো বিএনপি, কিন্তু এই পলিটিক্যালি কারেক্ট যেটা অনেকে মনে করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেটা বিশ্বাস করেন নাই। তিনি মনে করেছেন এই ধরনের পাতানো খেলায় অংশ নেওয়া মানে জনগণের সঙ্গে প্রতারণা, সেটা আমি করব না, এবং সেটা তিনি করেন নাই।